হ্যালো এসএসসি 26 সবাইকে অভিনন্দন। আজকে প্রথম ক্লাস পদার্থবিজ্ঞানের। আজকে আমরা তোমাদের গতির অধ্যায়টা এটা শুরু করব। তো আমরা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে যে 7টা অধ্যায় আছে 7টা অধ্যায় কমপ্লিট করব। আর তোমাদের এখন কোনো কোনো স্কুলে হয়তো টেস্ট পরীক্ষা চলছে বা কোনো কোনো স্কুলে হয়তো টেস্ট পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হবে। তো আমরা হচ্ছে যে তোমাদের 7টা অধ্যায়ে প্রায় অ্যাটলিস্ট 20টা তোমার হচ্ছে লেকচার থাকবে, বেসিক লেকচার থাকবে। তারপর হচ্ছে যে সিকিউ এমসিকিউ সলভ ক্লাস থাকবে। তো আমি পদার্থবিজ্ঞানটা তোমাদের কমপ্লিট করে দেব, আর অন্যান্য টিচাররা তোমার হচ্ছে ম্যাথ কেমিস্ট্রি ওগুলো কমপ্লিট করে দেবে। তো তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, একদম যেটা এফআরবি। তো পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি যদি কখনো এর আগে পড়ে নাও থাকো, কোনো কোচিংয়ের সাথে যুক্ত নাও থাকো, তো আমাদের এই ক্লাসগুলো করলে তোমার সম্পূর্ণ A to Z বেসিক টু অ্যাডভান্স একদম কাভার হয়ে যায়। তো আমরা এখন শুরু করি। পড়তে পড়তে আমরা গল্প করব, শিখব। তো দেখো তোমাদের গতির যে অধ্যায়টা একদম খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়। তো এই অধ্যায়টা দিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব, ঠিক আছে? তো আর আমার এই যে পরিচয় দেওয়া আছে, তো শুরু করি তাহলে। আচ্ছা, প্রথম যে টপিকটা একটা দেওয়া আছে দেখো, যে স্থিতি আর হচ্ছে গতি। তাহলে গতি অধ্যায়টা হচ্ছে গতির প্রথম টপিক হচ্ছে স্থিতি আর গতি। তার মানে একটা পদার্থ দুইটা অবস্থায় থাকতে পারে। যে কোনো একটা পদার্থ বা বস্তু দুইটা অবস্থায় থাকতে পারে, হয় সেটা স্থির অথবা সেটা গতিশীল, এর বাইরে কোনো অবস্থা নাই। তাহলে স্থিতি এটা সাধারণত কি, যেটাকে আমরা স্থির দেখি, তাই না? তাহলে যা স্থির। আর গতি কি, যেটা গতিশীল। তাহলে এই দুই অবস্থার বাইরে কোনো পদার্থ নাই। পৃথিবীর সব পদার্থ যত ম্যাটার আছে এই দুইটা অবস্থার ভিতরেই আছে, হয় সেটা স্থির অথবা সেটা গতিশীল। আচ্ছা, এখন এই যে স্থির বা গতিশীল এটা কি? সাপোজ তুমি একটা জায়গায় দেখছো একটা গাছটা স্থির দেখছো, তোমার পাশ দিয়ে একটা সাইকেল চলে যাচ্ছে, তুমি ওটা কি গতিশীল দেখছো? এটা তো তুমি দেখছো, তার মানে পর্যবেক্ষককে তুমি, তাহলে এটা তোমার সাপেক্ষে তুমি দেখছো। তাহলে এইখানে তুমি কি? তুমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তুমি হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা একটা নতুন টপিক পাইলাম, প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো থেকে কি করা হয়? প্রসঙ্গ কাঠামো থেকে তুলনা করা হয় যে বস্তুটা কি স্থির নাকি গতিশীল। তাহলে যেটা থেকে তুলনা করা হয় সেটাই হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোকে একটা তুমি বিন্দু কল্পনা করতে পারো, যে বিন্দু থেকে কোনো বস্তুর গতির অবস্থা বর্ণনা করা যায়, যে বস্তুটা স্থির আছে নাকি গতিশীল আছে। তাহলে যে বিন্দু বা বস্তু সাপেক্ষে অন্য কোনো বস্তুর আমরা কি করি? গতির বর্ণনা করি বা গতির অবস্থা বর্ণনা করি। বর্ণনা করি, ঠিক আছে? তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো থেকে অন্য একটা বস্তুকে তুলনা করি যে সেটা স্থির নাকি গতিশীল। আচ্ছা, একটা সহজ উদাহরণ। আচ্ছা, পৃথিবী কি বলো, পৃথিবী কি স্থির নাকি গতিশীল? প্রথমে তোমার সাপেক্ষে বলো। আমি পৃথিবীর ওপর দাঁড়ায় আছি, আমার চারিদিকে তো সব কিছু আমি স্থির দেখছি, তার মানে কি পৃথিবী স্থির। কিন্তু তুমি তো জানো যে পৃথিবী সূর্যের চারিদিকে কি 365 দিনে একটা কি পাক দেয়, আর নিজ অক্ষের ওপর কত 24 ঘন্টায় একটা পাক দেয়। তাহলে পৃথিবী কি গতিশীল নাকি স্থির বলো? তাহলে এখানে ম্যাটারটা কি? ম্যাটারটা হচ্ছে যে পৃথিবী তোমার সাপেক্ষে স্থির, বাট সূর্যের সাপেক্ষে কি পৃথিবী গতিশীল। তাহলে এখানে চেঞ্জ করেছি আমরা কি, প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করেছি।
ঠিক আছে, প্রথম ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো যখন আমি নিজে, তখন আমার সাপেক্ষে কি পৃথিবীটা স্থির। যখন প্রসঙ্গ কাঠামো সূর্যের সাপেক্ষে কি পৃথিবীটা কি করছে, সূর্যের চারিদিকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে পৃথিবী তখন কি গতিশীল। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে একটা বস্তুর গতির অবস্থা কেমন হবে। তাহলে বস্তুর এই যে গতি বা গতির অবস্থাটা যে স্থির অথবা গতিশীল, এই রাশিগুলা কি, এই রাশিগুলা হচ্ছে আপেক্ষিক, মানে এটার এক্স্যাক্ট কোনো না, এটা অ্যাবসলিউট কোনো অবস্থা না, এগুলো হচ্ছে কি আপেক্ষিক। তাহলে স্থিতি বা গতি এই দুইটা জিনিসই হচ্ছে কি আপেক্ষিক। এটা কি, এটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক, ঠিক আছে। তাহলে কেন আপেক্ষিক এটা আমরা বুঝতে পারলাম, আপেক্ষিক। ওকে, এর পরের টপিকে আমরা যাই। আচ্ছা, এর পরের টপিক দেখো যে বিভিন্ন প্রকার গতি। ঠিক আছে, তাহলে আমরা এখন স্থিতি আর গতি থেকে এখন গতির মধ্যে ঢুকে গেলাম। ঠিক আছে, এখন গতির মধ্যে আমরা দেখব বিভিন্ন প্রকারের গতি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো বেশ কয়েক ধরনের গতি আছে। আমরা প্রথমে যদি দেখি যে রৈখিক গতি। রৈখিক গতিটা কি, কোনো বস্তুর গতিটা কি একটা সরল রেখা বরাবর। ঠিক আছে, কোনো বস্তুর গতি কি সরল রেখা বরাবর। তুমি সহজ উদাহরণ একটা ট্রেনের গতি বলতে পারো। তুমি যদি ওইখানে উদাহরণ দাও যে ট্রেনের, একটা গতিশীল ট্রেন কি, ট্রেনের রাস্তাটা কি সরল রেখা, তাহলে কি ট্রেনের গতিটা কি একটা রৈখিক গতি তুমি বলতে পারো, যে সরল রেখা বরাবর কি ট্রেন গতিশীল। তাহলে এটা গেল আমাদের রৈখিক গতির একটা উদাহরণ। আর আরেকটা গতি যদি আমরা দেখি সেটা হচ্ছে চলন গতি। এটা একটা ইম্পর্টেন্ট, দেখো এটা চলন গতি। চলন গতির বোঝার আগে তোমাকে চলন গতির শর্তগুলা দেখতে হবে। শর্তগুলা কি, যে চলন গতির শর্ত হচ্ছে নির্দিষ্ট দিকে এটা একটা শর্ত, নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ সরণ, এই তিনটা শর্ত আগে দেখো। যে চলন গতির তিনটা শর্ত আমরা দেখছি, যে নির্দিষ্ট দিকে, তার মানে একটা দিক নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট সময়, অর্থাৎ আমি যে পর্যবেক্ষণ বা গতিটা যে আমি অবজার্ভ করব এটা একটা নির্দিষ্ট টাইমে নিয়ে। ঠিক আছে, এবং ওই টাইমে কি হবে, নির্দিষ্ট পরিমাণ সরণ ঘটবে। আমরা যদি একটু গ্রাফিক্যালি এটা দেখার চেষ্টা করি, মনে করো এই স্কেলটা এখানে রাখা আছে। ঠিক আছে, এটা দেখো, তো এই স্কেলটাকে আমি কি করলাম, নির্দিষ্ট দিকে, এটা হচ্ছে আমার নির্দিষ্ট দিক। ঠিক আছে, নির্দিষ্ট সময়ে আমি সাপোজ 1 সেকেন্ড নিয়ে যাব, নির্দিষ্ট সময় আমি 1 সেকেন্ডে একটা নিয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো নির্দিষ্ট পরিমাণ সরণ, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু সরণ সেম হয়েছে। ঠিক আছে, এটা কি তোমরা বুঝতে পারছো যে এই স্কেলের সামনের যে পয়েন্টটা এটা যতটুকু আগাবে, পিছনের পয়েন্টটাও কিন্তু সেম অতটুকু পরিমাণে কিন্তু আগিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি চলন গতির উদাহরণ। আমরা এখানে একটু দেখি, মনে করো এইখানে একটা বস্তু আছে। ঠিক আছে, এই বস্তুটা গতিশীল অবস্থায় এইখানে আসলো, আবার গতিশীল অবস্থায় এইখানে আসলো।
তাহলে তার গতির দিকটা কোন দিকে? এই দিকে। এখন এইখান থেকে এইখানে বস্তুটা আসলো টি সময় পর। এখন এই বস্তুটার প্রত্যেকটা বিন্দুর সরণ সমান হয়েছে। মনে করো এই বিন্দুটা থেকে সরণ কতটুকু হয়েছে? এইখান থেকে এত দূর অবধি, ঠিক আছে, এতটুকু, ঠিক আছে। আর এই বিন্দুটার সরণ হয়েছে কোথায় আসছে? এইখানে আসছে এতটুকু। তাহলে এই দূরত্বটা যদি এক্স হয় আর এই দূরত্বটা যদি অয় হয়, তাহলে এখানে এক্স ইকুয়াল অয়। এবার বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা চলন গতি দেখলাম। আচ্ছা, আমাদের আরও কয়েকটা গতি দেখতে আছে, ওইগুলো এবার আমরা দেখি। আরেকটা গতি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি এটা তোমরা সবাই দেখো। ঘূর্ণন গতি কোনগুলা? উদাহরণ, এক্সাম্পল যদি দেখতে চাই, ফ্যান ঘুরছে, তারপরে তোমার ঘড়ির কাঁটা ঘুরতেছে, এগুলা কি আমাদের বাস্তব জীবনে আমরা উদাহরণ দেখতেই পাই যে এগুলো হচ্ছে কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির তাহলে এই তোমার এক্সাম্পলগুলো দেখে তুমি বলতে পারো এগুলো মানে ডেফিনেশনটা কি হওয়া উচিত ঘূর্ণন গতির? তাহলে ঘূর্ণন গতির ডেফিনেশন হওয়া উচিত যে প্রথমে কি করবে? একটা বিন্দু কেন্দ্র করবে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট কেন্দ্র সাপেক্ষে গতিটা হবে কি? একটা নির্দিষ্ট কেন্দ্রের সাপেক্ষে। তাহলে একটা কেন্দ্রের সাপেক্ষে কি করবে? ওই কেন্দ্রকে সাপেক্ষে ওই বস্তুটা কি ঘুরতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কি ঘূর্ণন গতি। নির্দিষ্ট দিক অবশ্য চেঞ্জ হইতে পারে এক্ষেত্রে, কিন্তু আমরা সাধারণত ফ্যানের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে কি দেখি? এগুলো তো দিক চেঞ্জ হয় না, বা ঘড়ির ক্ষেত্রে একই দিক থেকেই ঘুরতে থাকে, ঠিক আছে। বাট তুমি যদি চিন্তা করো যে ফ্যানটাকে উল্টা দিকে ঘুরাবে, তাও তো সেটা ঘূর্ণন গতি, কারণ একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তাহলে সেটাই হচ্ছে কি ঘূর্ণন গতি, ঠিক আছে। এখন ঘূর্ণন গতি থাইকা আরেকটা গতি আসছে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, আচ্ছা, এইটা তোমরা গতির অধ্যায়ে একটা জাস্ট টপিক দেখছো, কিন্তু তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখবা পর্যায়বৃত্ত গতি একটা পুরা চ্যাপ্টার আছে। তার মানে এটা বুঝতে পারছো, এটা অনেক কি একটা ইম্পর্টেন্ট। এটা সংজ্ঞাও চলে আসতে পারে তোমাদের এসএসসি পরীক্ষায়, পর্যায়বৃত্ত গতি কাকে বলে। তাহলে পর্যায়বৃত্ত গতি কি? আমরা তো দেখলাম যে ঘূর্ণন গতি থেকে আসছে পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতিটা কি? এক ধরনের কি ঘূর্ণন গতি। তাহলে এক ধরনের যদি ঘূর্ণন গতি হয়, তাহলে পর্যায়বৃত্ত গতির শর্তগুলা কি হওয়া উচিত, ঠিক আছে। তাহলে পর্যায়বৃত্ত গতির শর্তগুলা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, সেম এইখানে ওইটার মতোই, নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে দুই নম্বর উদাহরণটাও ও নিবে, নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট দিক বরাবর। এখন আমরা দেখলাম যে ঘূর্ণন গতির যে দুইটা শর্ত ছিল, ওই দুটা শর্ত পর্যাবৃত্ত গতি মানছে, সাথে আর একটা শর্ত মানবে যেটার কারণে ও পর্যাবৃত্ত গতি হয়েছে। এই দুইটা মানলে তো পর্যাবৃত্ত গতি ছিল না, তাহলে আমার তো ঘূর্ণন গতি আনাফ ছিল। তাহলে পর্যাবৃত্ত গতি আমি কেন নিয়ে এসেছি? আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় মনে করো
এটা কেন্দ্রবিন্দু, ঠিক আছে। এখন এই বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে, তাহলে কি এটা ঘূর্ণন গতি, ঠিক আছে। এখন আমি একটা বিন্দু ফিক্সড করলাম, ধরলাম যে একটা বিন্দু পরীক্ষার জন্য আমি নিলাম, বিন্দুটা হচ্ছে এটা। এখন এই বিন্দুটাকে এই গতি যদি নির্দিষ্ট দিক থেকে, মানে কি বারে বারে এই দিক থেকে ঘুরবে, ঠিক আছে, নির্দিষ্ট দিক থেকে, এবং টি সময় বা নির্দিষ্ট সময়টা কি, সাপোজ এইখান থেকে পুরাটা ঘুরে আসতে যে টাইম লাগলো, আবার এইখান থেকে আবার এই পয়েন্ট আসতে একই সময় লাগবে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট সময় পর পর, সাপোজ এইখান থেকে টি সময়ে এই বিন্দুটাকে সে অতিক্রম করলো, আবার যখন ঘুরবে ওই টি সময়ে ওই বিন্দুটাকে সে অতিক্রম করবে। এটার জন্য এই গতিটাকে বলা হয় কি, পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়টা হচ্ছে সময়, ওই যে নির্দিষ্ট সময়টাই মেনলি, ওটাকেই বাংলাতে বলা হয় পর্যায়, ওকে। আর আমরা যে দুইটা উদাহরণের কথা বলছিলাম প্রথমে, একটা হচ্ছে ফ্যানের গতি, আরেকটা হচ্ছে ঘড়ির গতি। তাহলে এইখানে বলো যে ঘূর্ণন গতি, ফ্যানের গতি এবং ঘড়ির গতি, এই দুইটাই কি ঘূর্ণন গতি, বাট দুইটাই কি পর্যায়বৃত্ত গতি? এটা তোমরা বলো। দুইটাই পর্যায়বৃত্ত গতি না। কোনটা পর্যায়বৃত্ত গতি? পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ফ্যানের গতিটা কেন হলো না? আচ্ছা, ফ্যানের ক্ষেত্রে একটা দেখবা, ফ্যানটা যদি এক স্পিডেই চলতে থাকে তাহলে সেটাকে বলতে পারো, কিন্তু তুমি ফ্যানের ক্ষেত্রে কি দেখবা যে তুমি যখন ফ্যানটা প্রথমে অন করলা তখন কি আস্তে আস্তে কি ওটার স্পিড কি বাড়তে থাকে না? তাহলে সে প্রথম ক্ষেত্রে একটা চক্র দিতে যে সময়টা লাগবে, পরে কি ওই সময় লাগবে, তার চেয়ে কম সময় লাগবে? তাহলে সে কি নির্দিষ্ট সময়ের লটা মানতেছে না। কিন্তু ঘড়ির ক্ষেত্রে দেখো, সেকেন্ডের কাঁটা, 60 সেকেন্ড পর পরই ও কি ঘড়িতে একটা রাউন্ড কমপ্লিট করবে প্রত্যেকবারই, দিন হোক রাত হোক 24 হোক, মানে যে কোনো টাইমেই কি ঘন্টার কাঁটা, ও 12 ঘন্টা পর হচ্ছে একটা পূর্ণ চক্র দিবে, অলওয়েজ 12 ঘন্টা সময় লাগবে। তাহলে এই কারণে ঘড়ির কাঁটার গতিটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, ওকে। আর আরেকটা জিনিস, এখান থেকে তোমাদের ক্ষয়ের একটা যে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন আসে যে সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়, কেন? তাহলে আমরা উদাহরণটা দেখলাম, এই উদাহরণ দিয়ে তুমি কি এটার উত্তর করতে পারবা। যে প্রথমে ঘূর্ণন গতির সংজ্ঞাটা লিখলা, তারপর পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা লিখলা, তারপর তুমি চাইলে কি উদাহরণটা অ্যাড করে দিতে পারো, ওকে। পর্যায়বৃত্ত গতি থেকে আরেকটা ইম্পর্টেন্ট গতি আমরা জাস্ট একটু দেখবো, এটা যদিও তোমাদের সিলেবাসে আমি দেখতে পাইনি ওটা, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি থেকেই আসছে আরেকটা গতি, সেটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন, আমাদের হৃদস্পন্দন বা হার্টবিট যেটাকে বলি না, ওই হার্টবিটটার গতিটা কিন্তু হচ্ছে স্পন্দন গতি, যে বিট পড়ে যেটা, এটা কি একটা স্পন্দন গতি, ওকে। তাহলে স্পন্দন গতি কি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, এটা মনে রাখো। আমরা পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে পড়েছিলাম পর্যায়বৃত্ত গতি এক ধরনের ঘূর্ণন গতি, আর ওইখান থেকে পর্যায়বৃত্ত গতি থেকে আসলাম স্পন্দন গতিতে, স্পন্দন গতিও কি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে প্রথমেই লিখে রাখি এটা এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি, এক ধরনের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। এখন স্পন্দন গতি মেনলি যে আলাদা করেছে পর্যায়বৃত্ত গতির থেকে আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, তোমরা কি দোলনা দেখেছো? দোলনা দোলনা আঁকতে পারতেছি না। আচ্ছা, মনে করো এটাই দোলনা। দোলনা কি করে, একটা দড়ি থাকে বা একটা রশি থাকে, দেন বসার জায়গাটা কি এমনে থাকে, দেন এটা এমনে এইদিকে আর এইদিকে এইভাবে দোল খায়, একবার সামনের দিকে যায় একবার পিছনের দিকে যায়। তাহলে দেখো, এইটাকে আমরা, এটা তো এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কিভাবে পর্যায়বৃত্ত গতির লগুলা কোনগুলা ছিল? নির্দিষ্ট বিন্দু, আর কি ছিল, নির্দিষ্ট দিক।
আরেকটা নির্দিষ্ট সময়। ওকে, এই দোলনার ক্ষেত্রে যদি এরকম হয়, সাপোজ এটা মনে করো সেই নির্দিষ্ট বিন্দু, এখন নির্দিষ্ট দিক ধরলাম এই দিকে, ঠিক আছে? সরি, আমার এটা আচ্ছা একটু অন্য কালার নিয়ে আমি, ওকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নির্দিষ্ট দিকে মনে করো দোলনাটা এই দিক দিয়ে গতিশীল হলো, ওকে, দোলনাটা এদিকে গেল, এই দিকে যাবে, একটা ম্যাক্স পর্যায় পর্যন্ত যাবে। সাপোজ দোলনাটা এই রেঞ্জের ভিতরে গতিশীল, এই পয়েন্টে যাবে, তারপর আবার ব্যাক করবে, তারপর আবার যাবে। তাহলে এইখান থেকে দোলনাটা সাপোজ ধরলাম এইখান থেকে গেল, এই বিন্দুটাকে অতিক্রম করলো, ওকে, গেল, আসলো, এসে তো আবার যাবে। যে সময়টা এটা প্রতি ক্ষেত্রে সমান হবে, ওকে, কিন্তু প্রতি ক্ষেত্রে তো সমান হয় না। কেন হয় না? কারণ এই জায়গায় তো বাতাস আছে, বাতাস তো তোমাকে বাধা দিচ্ছে, ওই কারণে হয় না। যদি এই জায়গায় কোনো বাতাস না থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো, ওকে। তাহলে দোলনার গতিটা হচ্ছে কি একটা স্পন্দন গতি। কেন? আমার তো দেখো নির্দিষ্ট বিন্দুকে, নির্দিষ্ট দিকে, ওকে, এই যে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সময় পর পর এইখানে যাবে, আবার আসবে, আবার যাবে, ওকে। তাহলে এটা তো পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি বলতে পারতাম ভাইয়া, স্পন্দন কেন নিয়ে আসলাম? স্পন্দন নিয়ে আসলাম এই কারণে, দেখো অর্ধেক সময় এই দিকে, অর্ধেক সময় এই দিকে, এটার কারণে এটা স্পন্দন গতি। তাহলে বুঝতে পারছো, অর্ধেক সময় যেই দিকে যাবে বাকি অর্ধেক সময়ে তার বিপরীত দিকে যাবে, ওকে। তাহলে যদি কোনো পর্যাবৃত্ত গতির অবস্থা এরকম হয় যে অর্ধেক সময় যেই দিকে যায় বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে মুভ করে, তাহলে ওই গতিটা কি? স্পন্দন গতি, ওকে। তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম। তাহলে এরকম আরেকটা কোশ্চিন করা যায় না যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কি স্পন্দন গতি নয়। এটা তোমরা নিজেরাই লিখবা, ওকে। এটাও কিন্তু ক্ষয়ে আসতে পারে, ওকে। তারপরে দেখো আমরা গতি দেখছিলাম, গতি থেকে একটা অন্য ধরনের একটা টপিকে চলে আসলাম, সেটা হচ্ছে কি স্কেলার আর ভেক্টর রাশি, ওকে। তাহলে স্কেলার আর ভেক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েটে উঠবা, প্রথমেই যা পড়বা এই স্কেলার আর ভেক্টর নিয়ে একটা অধ্যায় আছে দেখবা, হ্যাঁ, এবং এই এক মাস ধরে দেখবে এই অধ্যায়টাই পড়াচ্ছে তোমার টিচাররা, ওকে। কারণ খুবই ইম্পর্টেন্ট টপিক ফিজিক্সের, মানে একটা বলা যায় কি, মানে ফিজিক্স বলো ম্যাথও বলো, হ্যাঁ, তোমাকে স্কেলার ভেক্টর এটা জানাই লাগবে, মাস্ট, স্কিপ করার কোনো ওয়ে নাই। বাট তোমাদের ওই রকম লাগবে না, তো জাস্ট আমরা ধারণটা নিব এখান থেকে, ওকে। তাহলে দেখো স্কেলার আর ভেক্টর রাশি, রাশি জিনিসটা কি ভাইয়া? রাশি জিনিসটা হচ্ছে এই যে পৃথিবীতে বা ভৌত জগতে যা পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। তাহলে যা পরিমাপ করা যায়, যা কি করা যায়? পরিমাপ করা যায়, সেগুলাই হচ্ছে কি রাশি, ঠিক আছে। তোমার ভর কত কেজি, তোমার উচ্চতা কত, তোমার কত নিউটন তুমি বল প্রয়োগ করলা, কত কিলোমিটার পথ অতিক্রম করলা, এগুলো তো সব কিছুই কি পরিমাপ করা যায়, এগুলো সব কিছুই কি রাশি। কত সময় পর আসলা, বা এই যে এইগুলো তো সব কিছু আমরা পরিমাপ করি, তাহলে যেগুলো পরিমাপ করা যায় সেগুলোই হচ্ছে রাশি। এখন এই যে পরিমাপ করা যায় যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর ভিতরে কিছু হচ্ছে স্কেলার রাশি আছে আর কিছু হচ্ছে ভেক্টর রাশি আছে। এখন কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর এটা আমাদের বোঝা লাগবে, ওকে। আর তাদের আচরণগুলা কিরকম এটা বোঝা লাগবে, যে কেন সে স্কেলার আর কেন সে ভেক্টর, ওকে। স্কেলার যে রাশি, স্কেলার রাশি হচ্ছে এটাকে বলে অদিক রাশি, অদিক রাশি। আর ভেক্টরকে বলে দিক রাশি, ওকে। তাহলে মেন ঝামেলাটা করছে কি এই যে দিক আর অদিক। তার মানে কি ভেক্টরের দিক আছে, স্কেলারের দিক নাই, মোটা দাগে পার্থক্য এইটাই, এর বাইরে কোনো পার্থক্য নাই, পার্থক্য দিক নিয়ে, ওকে। ভেক্টর রাশির সাথে মানের সাথে একটা দিক থাকে, এখানে কি থাকে? মান প্লাস দিক।
আর স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মানটা থাকে। ওকে, তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান থাকে, আর ভেক্টর রাশির ক্ষেত্রে শুধু মান আর দিক থাকে। ওকে, এটার উদাহরণ কি? স্কেলার রাশি শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন না। আচ্ছা, আমরা উদাহরণগুলো দেখি, তারপর একটু কাহিনীটা দেখবো। ওকে, যে কেন তারা আলাদা। দূরত্ব, কাজ, সময়, এগুলো আরো আছে। ভেক্টর কোনগুলা? সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, বা শুধু প্রাবল্য বললেও এনাফ, কারণ তড়িৎ প্রাবল্য আছে, মহাকর্ষীয় প্রাবল্য আছে, এগুলা ভেক্টর রাশি আছে। দূরত্ব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। তার মানে বুঝতে পারছো দূরত্ব আর সরণের ভিতরে পার্থক্য আছে, সেটা তো আমরা পরে যে বিস্তারিত দেখবই। বাট এখন আমরা মেন যে স্কেলার ভেক্টর, যেহেতু এই রাশি নিয়ে পড়তেছি, এইখানে যে পার্থক্যগুলা এটা দেখি। ওকে, দেখো যে তোমাকে বললো, সাপোজ আমরা অন্য একটা পেজে যাই। এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তুমি বাদ দাও, এটাকে মনে করো তুমি একটা চৌরাস্তা। এটাকে মনে করো একটা চৌরাস্তার মোড়। এই মোড়টাকে বলছি ওয়াই, একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে ওয়াই। এটা নেগেটিভ এক্স, এটা নেগেটিভ ওয়াই। ওকে, এখন তুমি এই মোড়ে দাঁড়ায় আছো। তুমি এই মোড়ের উপরে দাঁড়ায় আছো, ও বিন্দুতে দাঁড়ায় আছো। এখন তোমার একটা ফ্রেন্ড তোমাকে ফোন দিল, দেন তুমি ওর সাথে কথা বলছো, দেন বলছো যে কোথায় আছে ও, জিজ্ঞেস করলা। ও বললো যে বন্ধু আমি তোর থাইকা 50 মিটার দূরে আছি। তোমার ফ্রেন্ড তোমাকে বললো যে আমি তোর থাইকা, তুই তো আছিস এই মোড়ের ওপরে, আমি তোর থাইকা 50 মিটার দূরে আছি। ও এইটা বলো, ফোন কাইটা দিল। এখন তুমি 50 মিটার দূরে তোমার ফ্রেন্ডের কাছে যাইবা। এখন তুমি কোন দিকে যাইবা? তুমি আছো এই মেন পয়েন্টে। এখন তুমি তো এই মোড়ের ওপর দাঁড়ায় আছো, তুমি কোন রাস্তায় যাইবা? তোমার ফ্রেন্ড তো তোমাকে বলেনি যে বন্ধু তুই ডান দিকে 50 মিটার আয়, বা তুই বাম দিকে আয়, উপরের দিকে আয়, বা নিচের দিকে, বা তোমাকে যদি বলতো যে হ্যাঁ ওয়াই অ্যাক্সিস বরাবর, বা সাপোজ এই জায়গার একটা নাম আছে, মনে করো কোনো একটা নাম আছে, তুমি 0 পয়েন্ট থেকে কল্পনা করতে পারো, হ্যাঁ, যে এই জায়গাটা 0 পয়েন্ট, একদিকে হচ্ছে পদ্মা গার্ডেন, একদিকে হচ্ছে নিউ মার্কেট, একদিকে তালাইমারি, আরেকদিকে হচ্ছে ফায়ার সার্ভিস। এইভাবে তুমি কল্পনা করতে পারো। এখন তোমাকে যদি জাস্ট ডিস্টেন্সটা বইলা দেয় যে আমি তোর থেকে 100 মিটার দূরে আছি বা 50 মিটার দূরে আছি, তুমি কেমনে যাইবা? যদি ও তোমাকে মানে ডিরেক্ট বইলা না দেয় যে আমি অমুক দিকে, বা তুই পদ্মা গার্ডেনের দিকে 50 মিটার আয়, বা তুই নিউ মার্কেটের দিকে 50 মিটার আগে আয়, তাহলে তুমি কেমনে বুঝবা? তাহলে দেখো এইখানেই হচ্ছে কি দূরত্ব আর সরণটা, বুঝতে পারছো? যে এই যে 50 মিটার, জাস্ট 50 মিটার, এটা হচ্ছে একটা কি দূরত্ব। কিন্তু যখন তোমার ফ্রেন্ড তোমাকে বললো যে বন্ধু তুই তালাইমারির দিকে ওই রাস্তায় 50 মিটার আগে আয়, তখন কিন্তু এটা দূরত্ব না, এটা হয়ে গেছে কি সরণ, কারণ এইখানে কি দিক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আমরা এর পরে যখন দূরত্ব, সরণ পড়বো, বেগ পড়বো, দ্রুতি পড়বো, তখন আমরা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। বাট এখানে আমি জাস্ট উদাহরণ দিলাম তোমাদের মেনলি যে স্কেলার আর ভেক্টরটা বোঝানোর জন্য। তো এটা জাস্ট মনে রাখো যে হ্যাঁ ভেক্টরের সাথে কি মান আছে, এবং মানের সাথে কি মানটাকে এমফ্যাসিস করার জন্য, সুনির্দিষ্ট করার জন্য একটা দিক অ্যাড করা হয়, ঠিক আছে? আর স্কেলারে জাস্ট মান। ওকে, তাহলে আজকের ক্লাসটা মানে আমরা মোটামুটি খুব ছোট্ট একটা ক্লাস ছিল তোমাদের জন্য, এতটুকুই। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় কমপ্লিট করব, এরপরে হয়তো একটা ক্লাস বা দুইটা ক্লাস, তারপরে এই অধ্যায় সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। তো সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।